এখন অভ্যুত্থানের শক্তি আপনারা এক থাকতে পারতেছেন না। তাদের ভিতরে কে আগে যাবেন সে বুকে হাত দিয়ে বলতেছি যে হ্যাঁ, একটা নির্বাচিত আমরা সরকার পেয়েছি এবং সেই সরকারটা আগামী 5 বছর থাকুক। গণ অভ্যুত্থানের সময় 134 জন শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, আর হামের টিকার অভাবে 130-এর কাছাকাছি শিশু মারা গেছে। দেশটাকে এই জায়গায় নিয়ে আসার জন্য কারা দায়ী? রিমান্ডে নিয়ে পুলিশের 2টা বাড়ি দিলে যখন বলি যে তুই আমার আব্বা, আমি বললাম আপনি আমার আব্বা, সে আমার বাবা হয়ে গেল। বণিকদের হাতে চলে গেছে জুলাই, বণিকরা এটা হাটে ঘাটে বিক্রি করছে। খালি মাজার জিয়ারত করা ছাড়া রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নাই। 2/3 মেজরিটির ভিত্তিতে যে আমরা সব করতে পারি, এটা মানবো না ওটা মানবো না যদি হয়, দর্শক স্বাগত কালের কণ্ঠে নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। সংসদে সংখ্যাগরিষ্ঠের অহমিকায় বিএনপি ফ্যাসিবাদী আচরণ করছে এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। গণভোটের রায় বাস্তবায়নে 4 দিনের কর্মসূচিও ঘোষণা করেছে 11 দলীয় জোট। বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা। এছাড়া প্রাসঙ্গিক রাজনীতির নানা দিক নিয়ে আজকে আমরা আলোচনা করবো। আজকে আমাদের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে উপস্থিত আছেন সাংবাদিক ও কলামিস্ট এম এ আজিজ, এবং আমাদের সঙ্গে আর উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক অ্যাডভোকেট আবু হেনা রাজাকি, এবং আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আরো উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। আপনাদের 3 জনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে সংকট নিরসনের চাবি কার হাতে। এ বিষয়ে কথা বলতে শুরুতেই আমি আজিজ ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে বিরোধী দলীয় জোট আরেকটি অভ্যুত্থানের কথা বলছেন, এই কথা এখন কেন? চাইলে কি আরেকটি অভ্যুত্থান ঘটানো সম্ভব? বিশ্লেষকরা তো বলছেন যে বারবার বা এই অল্প সময়ের ব্যবধানে আরেকটি অভ্যুত্থান সম্ভব নয়। ধন্যবাদ আপনাকে, সহ-আলোচক 2 জন আছেন এবং দর্শক শ্রোতা। দেখেন, অভ্যুত্থান একটা ঘটে গেছে, তারপরে অভ্যুত্থান ঘটবে না তেমনটি না, কিন্তু যারা অভ্যুত্থান ঘটাবে, যারা মাঠে আসে, তাদের সেই অবস্থা এখন নাই। আর ইলেকশনের পরে সেই অবস্থা নাই। যতই বলেন, এখন আর জামাত, এনসিপি আর 11 দল, তো এখানে তাদের দ্বারা কিন্তু আন্দোলন সম্ভব না। আর এটা অনেক ব্যাখ্যা আছে। জামাত যে জাতীয় ইলেকশনের আগে যেসব কথা বলেছে এবং যে রকম সারা দেশে টেনশন ক্রিয়েট করে ফেলছে, আর মানুষ ওই জায়গায় আর যেতে চায় না। এনসিপি ভেঙে টুকরা টুকরা, তাদের সম্ভাবনা ছিল। তারা যদি নেপালের মতো, ডক্টর মোহাম্মদ ইউনূস নেপালের মতো ইলেকশন করতে পারতো, সে যদি নিজে তার মানে সরকারে থাকা দীর্ঘায়িত না করতে চাইতো, ছাত্রদেরকে যদি মব সন্ত্রাস থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয় বসিয়ে দিয়ে এত বিতর্কিত না করতো, তাহলে নেপালের মতো একটা নির্বাচন দিয়ে দিলে দেশটাও বাঁচত, আপনার এই এখন আর নতুন করে অভ্যুত্থানের কথাটাও আসতো। মানে যেখানে নেপালে এই যে অভ্যুত্থানের পক্ষের শক্তি জয় পেয়েছে, সেখানে বাংলাদেশে তাহলে কেন হলো না? না, এটা হয় নাই। কারণ হচ্ছে, নেপালে যে প্রধান বিচারপতি ছিলেন তাকে প্রধান মন্ত্রী বানানো হয়। তার পুরো নাম, তার নাম হলো কার্কি। তিনি এসেই প্রথমে বলেছে আমাদের জন্য অপমানজনক, বলছে আমরা বাংলাদেশ হব না। ছাত্রদেরকে, যারা অভ্যুত্থান ঘটেছে, তরুণদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে দিছে এবং বলে দিছে, ডেট ঘোষণা করে দিছে, 6 মাসের ভিতরে নির্বাচন হওয়ার কথা, 6 মাসের নির্বাচন ঘোষণা করে দিছে। সবাইকে বলছে নির্বাচনে যাও, অংশগ্রহণ করো, যাকে চায় সেই হবে। তখন এই নেপালের যে কমিউনিস্ট পার্টির যে তখন যে আন্দোলনে উৎখাত হওয়ার পরে যে হেডটেড ছিল তার বিরুদ্ধে, এখন একজন ওই যে বালেন্দ্র, তিনি কাঠমান্ডুর ছিলেন, মেয়র ছিলেন, তিনি 25 বছর বয়স, তার একটা ছোট পার্টি আছে, সে নির্বাচনে যায়। নির্বাচনে গেলে তরুণরা সব তাকে সাপোর্ট দেয়, এবং সে নেপালের যে প্রধানমন্ত্রী ছিলেন তার বিরুদ্ধে সে দাঁড়ায়। পুরা তরুণরা আপনার জিতে গেছে, তরুণদের পার্টি, এখন বালেন্দ্র প্রধানমন্ত্রী। আর আমাদের দেশে এটার উল্টাটা হয়েছে। আমাদের দেশে ওই সব রাজনৈতিক দল সব চলে গেছে আর্মির প্রধানের কাছে। প্রধান নিয়ে বাক্স করে নিয়ে এসে রাষ্ট্রপতি ভবনে আসছে। তারা আবার ইউনূস সাহেব প্রথম থেকে বলছে, পাশ দিয়ে হাঁটে যায়, উপদেষ্টা পাশ দিয়ে হাঁটে যায়, বলায় যে আপনারা 5 বছর থাকেন, 10 বছর থাকেন, ইত্যাদি ইত্যাদি। তারপরে তো আবার শেষ পর্যন্ত সজীব ভাই বলে দিল না, ডিপ স্টেট তাদেরকে 2029 সাল পর্যন্ত থাকতে বলছিল। হ্যাঁ, ডিপ স্টেট আসলে কারা ছিল? মানে এটা কি অভ্যুত্থানের আগে অথবা 5 আগস্টের আগে ডিপ স্টেটের কোনো অবস্থা ছিল? তার এই কথাটা প্রমাণ করে প্রথম থেকে ডিপ স্টেট অ্যাক্টিভ ছিল। এখন কোন ডিপ স্টেট? আমি তো বলি আমাদের বাংলাদেশে ডিপ স্টেট কিন্তু পরাশক্তির ডিপ টেস্টের উপরে নির্ভরশীল। সুতরাং আমাদের দেশে কিন্তু স্বাধীন ওই ডিপ স্টেট তৈরি হয় নাই। তো এখন উনি যে বলছে, এখন শেখ হাসিনাকে আপনার যে রায় হলো ট্রাইব্যুনালে, তখন এক্স আইজিপি কে রাজসাক্ষী বানানো হয়েছে না? সজীব ভাইকে গ্রেপ্তার করুক, করে তাকে রাজসাক্ষী বানায় বলুক, তাকে বাংলা দিক বলুক, ডিপ স্টেটকে। এই দেশটাকে আউলিয়া ফেলাইছে কেন? কারা করছে?
এবং সে তো আরো অনেক কথাই বলছে যে বিএনপির বিরুদ্ধে সবার বিরুদ্ধে মামলা আছে এই সেই, তাকে নাকি দিছে, প্ল্যান দেওয়া হয়েছে তাদেরকে, এবং তার সাথে আরো আছে উপদেষ্টা। তারা জড়িত, কারা জড়িত, দেশটাকে এই জায়গায় নিয়ে আসার জন্য কারা দায়ী? আমার বক্তব্য হচ্ছে যে একটাই উদাহরণ আছে, নেপালের মতো যদি ইলেকশন আমাদের 6 মাসের ভিতরে হয়ে যেত, তাহলে কিন্তু তখন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে আপনার পালায় গেছে, তখন যে হেডটেডটা ছিল ঠিক নেপালের মতো নির্বাচনী রেজাল্ট আচ্ছা, হতো। এখন তাহলে সমাধান আসলে কি? যা হবার তো হয়ে গেছে, নেপালের মতো নির্বাচন হয়নি, এত শর্ট টাইম একটি নির্বাচন হয়নি যেহেতু, মানে এখন তাহলে সমাধানটা আসলে কোথায়? দেখেন, সমাধান এক হচ্ছে যে দেশটাকে তো ফোকলা বানায় ফেলছে। ইউনিসের প্রপার্টির কোনো অভাব নেই, বেনামে নামে প্রপার্টির অভাব নেই। তো সব অনেক উপদেষ্টার বিরুদ্ধেও দুদকে অলরেডি মামলা হয়েছে, এবং একজনকে তার দেশ ত্যাগের ব্যাপারে এক অ্যাডভোকেট কিন্তু অলরেডি উকিল নোটিশ জারি করেছে। এখন দুদকে তো মামলা হয়েছে, তো এখন এই সরকারের দায়িত্ব যে দুদকেরও দরকার যে এটা তদন্ত করা, দোষী সাব্যস্ত হলে তার বিচার করা। এটা এক। 2 হলো, এখন সরকারে আছে অভ্যুত্থানের শক্তি, সংসদে আছে অভ্যুত্থানের শক্তি। এখন প্রক্রিয়া কিভাবে মানে সংস্কার হবে বাস্তবায়ন বা সংশোধন হবে। জি। সংবিধানে কিন্তু সংশোধন কথাটা লেখা আছে, সংস্কার আমি পাইনি, সংসদ লেখা আছে। সুতরাং সংশোধন করুক আর সংস্কার করুক, যে নামই ডাকুক। এখন আমার বক্তব্য হলো যে বিএনপিরও তো 31 দফা ছিল, তারা তো রাষ্ট্র কাঠামো সংস্কারের কথা বলে 31 দফা দিয়েছিল। হ্যাঁ, এখন যেটা আউলেটা বাড়ছে, আপনার এক হচ্ছে আপনার সংবিধানে সুপ্রিম কোর্টের মতামত নিলেন, সংবিধানে আপনার উপদেষ্টা নিয়োগ করলেন, এই রাষ্ট্রপতি তাকে নিয়োগপত্র দিছে, এই সবগুলো উপদেষ্টাকে ইউনিট সহ উপদেষ্টা পরিষদকে। জি, কারণ ধন্যবাদ। আমি আচ্ছা। আসবো আপনার কাছে। জনাব শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে একটু আসতে চাই। এই যে সরকারের বিরুদ্ধে অথবা দাবি আদায়ের জন্য যে আবার ফের রাজপথে নেমেছে, কিছুদিন আগে বিক্ষোভ করা হয়েছে, আন্দোলন করা হয়েছে, আবার কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সরকারের আচরণের কারণে কি রাজপথে যেতে বাধ্য হচ্ছেন বিরোধী পক্ষ? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার দর্শক শ্রোতা এবং সাথের আলোচকদেরকে। যে কোনো দেশে যে কোনো ব্যক্তি, রাজনৈতিক গোষ্ঠী তার অভিমত, তার দাবি নিয়ে রাস্তায় নামার অথবা গণতান্ত্রিকভাবে কথা বলার অধিকার আছে। বাংলাদেশের সেই হিসাবে এখানে চা শ্রমিকরা যেমনি রাস্তায় নামতে পারে, হকারদের নামার অধিকার আছে, জাতীয় সংসদের অথবা সংসদের বাইরের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের অধিকার আছে বিক্ষোভ করার, তার অভিমত জানানো। কিন্তু এখানে বিরোধী দলের কথা বলছেন, মানে জাতীয় সংসদের বিরোধী দল, তাদের অধিকার আছে রাস্তায় নামার। কিন্তু প্রেক্ষাপটটা কি, প্রয়োজনীয়তাটা কি, কোন বিষয় নিয়ে তারা রাস্তায় নামছেন? বাংলাদেশের গত কয়েকদিনে প্রায় 150-র কাছাকাছি চলে এসেছে শিশু হামের কারণে মারা গেছে। গণ অভ্যুত্থানের সময় 134 জন শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। আর হামের টিকার অভাবে, অব্যবস্থাপনার কারণে আগের অন্তর্বর্তী সরকারের এ পর্যন্ত প্রায় 130-এর কাছাকাছি শিশু মারা গেছে। তার বিরুদ্ধে রাস্তায় নামার অধিকার কি নেই? আছে, যে কেউ নামতে পারে। কিন্তু বিরোধী দলকে সেটি নিয়ে নামছে জাতীয় সংসদের বিরোধী দল? না। আমাদের বেশ কয়েকজন তরুণের লাশ এই মুহূর্তে ভূমধ্য সাগরে ভাসছে নোনা জলে, হয়তো তাদের অনেককে আর কোনোদিন পাওয়াও যাবে না। তাদের নিয়ে কি বিরোধী দল রাস্তায় নেমেছে? না। তারা কি নিয়ে নেমেছে? তাদের কতগুলো এজেন্ডা নিয়ে নেমেছে। এই অধিকারটাও তার আছে। তো মানুষ সেটাকে কিভাবে গ্রহণ করছে, কতটুকু গ্রহণ করছে? মানুষ বলতে রাজনৈতিক পরিচয় বা দলীয় পরিচয় নিয়ে যে মানুষগুলো, আমি সেই মানুষের কথা বলছি না, আমি বলছি সাধারণ মানুষের কথা। যারা রাস্তায় নেমেছেন, আমি 100 বার বলি রাস্তায় নামার অধিকার তার আছে। একই সাথে মানুষও মনে করছে তারা কিন্তু রাস্তায় এর আগেও নেমেছে। 4 দফা নিয়ে জাতীয় নির্বাচনের আগে আপনার মনে আছে 4 দফা নিয়ে তারা রাস্তায় নেমেছিল। পিআর সিস্টেম, রাষ্ট্রপতির পদত্যাগ, এবং অল্প কয়েকদিন কয়েকটা প্রোগ্রাম করে তারা কিন্তু আবার একেবারে সম্পূর্ণ উল্টা হয়ে গেছেন। এরপরে নির্বাচনের একদিন পরে তারা নেমেছিলেন নির্বাচন নিয়ে, তার কয়েকদিন পরে আবার তারা নামলেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলে। একই সাথে আপনার মনে আছে বিরোধী দলের নেতার এক্স হ্যান্ডেল হ্যাক হয়েছে এই কথা বলে একজন সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করে তাকে জেলেও নেওয়া হলো। অর্থাৎ এই যে অ্যাক্টিভিটিগুলো প্রমাণ করে দেয় যে আপনি রাস্তায় নামার ক্ষেত্রে যে এজেন্ডাগুলোকে পিক করছেন, সেই এজেন্ডার সঙ্গে ম্যাক্সিমাম মানুষের স্বার্থের কোনো সম্পর্ক নেই। যে এজেন্ডাগুলো নিয়ে আপনি রাস্তায় নামছেন, এই এজেন্ডাগুলো ওই যে হামের কথা বললাম, জ্বালানি তেলের কথা বললাম, বেকারত্বের কথা বললাম, এই যে এজেন্ডাগুলো, দ্রব্যমূল্যের কথা বললাম, বিদ্যুৎ সংকটের কথা বললাম, এই এজেন্ডাগুলো যদি বিরোধী দল অ্যাড্রেস করতো তাহলে তাদের পক্ষে যতটা জনমত সংগঠিত করা সহজ হতো,
তারা যে ইস্যুতে নেমেছে সম্ভবত সেই রেসপন্সটা তারা পাবে না। কেন পাবে না? এর একটা বড় কারণ হচ্ছে এই যে জুলাইটাকে এখন এটিকে ব্যবহার করা হচ্ছে পণ্য হিসাবে। জুলাই এখন একটি পণ্য। আমাদের ঈদের রোজার আগে আমাদের ছোটবেলায় আমাদের পাশে বসে আছেন সিনিয়ররা, তারা রুহু আফজা মনে পড়ে? আমরা ছোটবেলায় মনে করতাম রোজার আগে রুহু আফজা খেলে সওয়াব হয়, এবং রুহু আফজার কিন্তু একটা চলতো আর কি। তো আপনার সিজনটা যেটা ধরেছেন, এই সিজনটায় এই ব্যবসাটা এখন রমরমা ব্যবসা। বণিকদের হাতে চলে গেছে জুলাই, বণিকরা এটা হাটে ঘাটে বিক্রি করছে। আপনি খেয়াল করে দেখবেন অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের জন্য, সংস্কার প্রয়োজন বাংলাদেশের রাজনীতিতে, সংস্কার অপরিহার্য, এবং আমাদের রাজনীতির যে অন্ধকার এটি দূর করার জন্য সংস্কার লাগবে। এই সংস্কারকে ক্ষমতায় যারা আছে বিএনপি তাকে অবশ্যই মানতে হবে। এই স্পিরিটটা জুলাইয়ে তার কতগুলো অঙ্গীকার ছিল। একই সাথে আমাদের সংস্কারের যে বিষয়টা এটা সামনে নিয়ে এসেছিল বিএনপি। যখন জুলাই আসেনি তখন বিএনপি 31 দফা নিয়ে এসেছিল। কিন্তু এই মুহূর্তে আপনি যদি আলোচনাগুলো শোনেন তাহলে দেখতে পাবেন যে বিএনপিকে খুব পরিকল্পিতভাবে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়ার একটা প্রবণতা আছে। রাষ্ট্র শাসন নিয়ে বিএনপির অনেক ধরনের চ্যালেঞ্জের জায়গা আছে, বিএনপির বিরুদ্ধে সমালোচনা করার অনেক কিছু আছে। গতকাল ক্রিকেট বোর্ড যেভাবে গঠিত হয়েছে আমি সমালোচনা করতে পারি, কিন্তু এখানে একটা বিষয় দেখা যাচ্ছে যে টার্গেটটা হচ্ছে বিএনপিকে সংস্কার বিরোধী এটি প্রমাণ করার। অথচ এই যে 31 দফা বিএনপি এনেছিল, আবার 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপি কিন্তু 1.5 বছর অপেক্ষা করেছে নির্বাচন না হওয়া পর্যন্ত। সে এই যে সংস্কারের যে উদ্যোগগুলো তাকে সহযোগিতা করেছে। আমি নিশ্চিত করে আপনাকে বলতে পারি বিএনপির যে সাংগঠনিক ক্ষমতা, এই ক্ষমতা যদি জামাতের থাকতো, জামাত সরকারকে 1.5 বছর সময় দিত না, জামাত নির্বাচন করে ফেলতো। এই জায়গাটা যদি আওয়ামী লীগও থাকতো সরকারকে 1.5 বছর সময় দিত না। হয়তো বিএনপি যে কারণেই হোক না কেন বিএনপি সরকারকে সময়টা দিয়েছে, মানে সেদিক থেকে বিএনপি ধৈর্যের পরিচয় দিয়েছে, এবং সে একটা বার্তা দিতে চেয়েছে। এখন বিএনপির সবকিছু আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু বিএনপি এই জায়গাটায় স্যাক্রিফাইস করেছে। আর আমি নোট হিসাবে নিতে চাই ওই জায়গাটায় অন্তর্বর্তীকালীন সরকার 11টা সংস্কার কমিশন করেছিল। প্রথম 7টা, তারপরে আরো 4টা। আপনি খেয়াল করে দেখবেন এই 11টা সংস্কার কমিশনের কোনো বিষয় নিয়ে কোনো আলোচনা নেই। আপনাকে মনে করিয়ে দেই, তারা স্বাস্থ্য সংস্কার কমিশন যেটা করেছিল সেখানে 265টা ওষুধকে অত্যাবশ্যকীয় বলে সরকার তার দাম ঠিক করে দেবে, এটা তারা সিদ্ধান্ত নিয়েছিল। আমি মনে করি জুলাইয়ের যে আউটপুট যদি আমি তালিকাভুক্ত করি, আমি সবার আগে ওই বিষয়টাকে তালিকায় রাখবো। কারণ এই ওষুধ কেনা নিয়ে আমাদের দেশের এক শ্রেণীর বিপুল সংখ্যক মানুষের নানা রকমের সংকটে পড়ে। ওষুধের সীমাহীন মূল্য বৃদ্ধি, আপনি এই যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মুখে গত 1 মাসে 1.5 মাসে এই বিষয়ে কি একটা কথা শুনেছেন? আমাদের এখানে নারী সংস্কারের একটা কমিটি হয়েছিল, গণমাধ্যম সংস্কারের কমিটি হয়েছিল, শ্রম আইন সংস্কারের কমিটি হয়েছিল। আপনি কোন ইস্যু কি পার্লামেন্টে শোনেন, বাইতুল মোকাররমের সামনে শোনেন? শুধুমাত্র সংবিধান ফেলে দিতে হবে। জুলাই কেবলমাত্র সংবিধান পরিবর্তনের জন্য আসেনি, কিন্তু জুলাই ব্যাপারীরা এটাকে ওই একটা পণ্যে পরিণত করেছে যে জুলাই মানেই হলো শুধু সংবিধান পরিবর্তন। আমি তো মনে করি যে বাংলাদেশের যে চা শ্রমিকটা আছে, বাংলাদেশের যে পাট শ্রমিকটা আছে, সংবিধান পরিবর্তন করেন কি করবেন, রাষ্ট্রের তার চরিত্র কতটুকু পরিবর্তন করবেন, তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তার পেটের ভাত। আপনি যদি তার পেটের ভাত দিতে না পারেন তাহলে এই জুলাই তার জীবনে কোনো পরিবর্তন আসবে না। কিন্তু জুলাই একটা শ্রেণী, শহরের শ্রেণী জুলাইকে দখল করে ফেলেছে এবং জুলাইকে হাটে ঘাটে মাঠে যেখানে পাইছে সেখানে বিক্রি করছে। ধন্যবাদ আপনাকে। আমি ফিরবো আপনার কাছে আরেকবার। জনাব অ্যাডভোকেট আবু হেনা রাজাকে আপনার কাছে একটু আসতে চাই। জনাব শরীফুজ্জামান শরীফ যেটা বলছিলেন যে যে সকল এজেন্ডা নিয়ে রাজপথে নামা হচ্ছে তার প্রয়োজনীয়তা আসলে কতটুকু, এগুলো কি সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত, জনগণের স্বার্থের সাথে সম্পৃক্ত, নাকি শুধু নিজেদের এজেন্ডায় বাস্তবায়ন এই লক্ষ্য? ধন্যবাদ আপনাকে এবং শরীফ ভাই, আজিজ ভাই দুজনকে আমার আন্তরিক শুভেচ্ছা। ওনারা যা বলছে এরপরে বলার পর আমার আর বলার জায়গা কিছু রাখছে বলে আমার কাছে মনে হয় না। তারপর আমি বলি, কিছু কথা তো বলতেই হবে। যেমন ধরেন আমরা ইদানিংকালে মানে সম্প্রতি কয়েকদিন আগে কিছু কথা শুনছিলাম যে রাষ্ট্রপতি যে আদেশটা দিছিল নির্বাচন এবং গণভোটের জন্য, বলছিল যে এই আদেশ উনি দিতে পারেন কিনা। একজন দায়িত্বশীল মন্ত্রী প্রশ্ন করছেন তাকে, এবং উনি বলছেন আমি তো এই আদেশে স্বাক্ষর করতে পারি না, কিন্তু পারাচ্ছে, মানে অর্থাৎ তাকে পারানো হইতেছে। এটা নিয়ে অন্য ডিটেলস আমি যাচ্ছি না, পারানো হচ্ছে। সম্প্রতি গেলে আপনি আরেকটা জিনিস দেখেন, আমি দেখলাম এলজিআরডির প্রতিমন্ত্রী যিনি মীর শাহে আলম, উনি সেদিন পার্লামেন্টে বক্তব্য দিচ্ছেন কি, যে অনেকেই বলেন যে আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে আমরা রেখেছি কেন,
কিন্তু আমরা এখানে মনে করি যে আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে দিয়া আমরা বলাইতে সক্ষম হয়েছি, আমরা বলাইতে পেরেছি কি আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ ভোটচোর, আওয়ামী লীগ স্বৈরাচার। এইটা এই রাষ্ট্রপতিকে দিয়ে তারা বলাইতে মানে পারে। এটা কি সফলতা? এটা তারা সফলতা দেখছেন, কিন্তু এখানে আমার বিষয় ওখানে না। তার মানে রাষ্ট্রপতিকে দিয়ে বলাচ্ছে কারা, সেটা কিন্তু বেরিয়ে আসলো। এবং এলজিআরডি মন্ত্রী বলছে, পার্লামেন্টে বলছে যে আমরা বলাইতে পারছি। তার মানে বলাইতে পারলেই কি সে আওয়ামী লীগ থেকে বিএনপি হয়ে গেল? এত সহজ। রিমান্ডে নিয়ে পুলিশের 2টা বাড়ি দিলে যখন বলি যে তুই আমার আব্বা, আমি বললাম আপনি আমার আব্বা, সে আমার বাবা হয়ে গেল। এটার চেয়ে মেইন প্রশ্ন হচ্ছে এই রাষ্ট্রপতিকে বলাচ্ছে কে? যেহেতু সে নিজে এডমিট করলেন যে আমরা বিএনপি বলাইতে পারছি এবং এটার কৃতিত্ব আজকের প্রধানমন্ত্রী, সেটা উনি বলেছেন পার্লামেন্টে। তাহলে রাষ্ট্রপতিকে দিয়ে যেটা করানো হচ্ছে সেটার দায়টা কার, সেটা ক্লিয়ার হইল। 2 নম্বর আসেন, পার্লামেন্টে আরো একটা কথা হচ্ছে, সংবিধান স্থগিত হতে পারে, সংবিধান কি বলে সংশোধন হতে পারে, সাসপেন্ড হতে পারে, বাতিলও হতে পারে, কিন্তু সংস্কার বলতে সংবিধান সংস্কার হয় না। এটা কোথায় পাইছে আমি ঠিক জানি না। এক্ষেত্রে আমি আপনাকে যে একটা বিষয় আমার খুব জরুরিভাবে বলতে হয়, সেটা হইলো কিরকম আমি বলি। আপনি যদি বিএনপির নির্বাচনী ইশতেহারের দিকে তাকান, সেখানে কি আছে? নির্বাচনী ইশতেহারটা পরে আসি, তার আগে আসি তাদের 31 দফা। সেখানে প্রথম দফায় বলা আছে সংবিধান সংস্কার কমিশন গঠন। আচ্ছা, সংবিধান যদি সংস্কার না হয়, সংবিধান সংস্কার কমিশন গঠন হবে কেন? সংস্কার তো হচ্ছে না, পার্লামেন্টে বলছেন। তারপরে এটার ভিতরে আছে একটি সংবিধান সংস্কার কমিশন গঠনের মাধ্যমে বিতর্কিত অগণতান্ত্রিক সংশোধনীয় পরিবর্তনের পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী বাতিল বা সংশোধন। মানে আমি জানতে চাচ্ছিলাম যে রাজপথে যে আন্দোলন আমি সেটাকেই তো আসতেছি। আপনি সংবিধান সংস্কার করার কথা জুলাই সনদের আলোকে, তো জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার করার কথা, সেখানে আপনি বলছেন সংস্কার বলতে কিছু নাই, সংবিধান সংস্কার হয় না। আমি সেটা দেখাচ্ছি। তারপরে আপনি আসেন তাদের যে নির্বাচনী ইশতেহার, সেখানে কি বলছেন? সংবিধান সংস্কারের বিষয়ে বিগত 17 অক্টোবর 2025 তারিখে জুলাই জাতীয় সনদ যে আঙ্গিকে ঐক্যমত্য স্বাক্ষরিত হয়েছে সেইগুলো সেই মতে বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিবে। এখানে সংবিধান সংস্কার 2 দফায় আসেন। দ্বিতীয়ত তাদের নির্বাচনী ইশতেহার, সেখানে বলতেছেন, সংক্ষেপে করি, বিএনপি সকল বিতর্কিত অগণতান্ত্রিক সংবিধান সংশোধনীয় বিধানবলী পর্যালোচনা ও পুনঃপরীক্ষা করে প্রয়োজনীয় সংবিধান সংস্কার করবে। তারপরের লাইনটা, রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে 31 দফার ভিত্তিতে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার সাধন করা হবে। সংস্কার 1, 2, 3, 4 জায়গায় উনি বললেন, আর জুলাই সনদের সংস্কারের কথা বলা হয়েছে। তো সংবিধান সংস্কার না হইলে এইটা না হয় আপনাদেরকে করাচ্ছে, চাপায় দিছে, ইত্যাদি ইত্যাদি। আপনার এখানে সংবিধান সংস্কার কমিশন, সংবিধান সংস্কার, এটা যদি হয় তাহলে ওটার ব্যত্যয় কি? 1, 2 এমন কথা বলছেন যে সংশোধনের নামে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকে সংশোধন মনে করি। কেন মনে করার তো কিছু নাই এখানে। এখানে আপনাকে জুলাই সনদ বাস্তবায়ন করবেন। এখন আসেন, আরো অনেক কথা আছে সরকারের সেফটির জন্য। আমরা চাই, বুকে হাত দিয়ে বলতেছি যে হ্যাঁ, একটা নির্বাচিত আমরা সরকার পেয়েছি এবং সেই সরকারটা আগামী 5 বছর থাকুক। এটা তামাশা না, রাষ্ট্র, এবং সেটা থাকুক